বিক্ষোভ হয়েছিল এবং সেই জঙ্গিদের সমাবেশ আন্দোলন, সেখানে সেই পরিস্থিতি নিয়ন্ত্রণ করবার জন্য সেখানে পুলিশ, বিজিবি, র্যাব অনেকেই, প্রায় 400 জন অফিসার এবং সৈনিক উপস্থিত ছিল। সেটি নিয়ে তারা একটা ফরেনসিক অ্যানালিসিস করেছে। তাদের সাথে ছিল টেক গ্লোবাল ইনস্টিটিউট, একটা বাংলাদেশি প্রতিষ্ঠান, এবং তারা বিভিন্ন মুখরোচক, আপনি যদি ডেইলি স্টারের সেই অডিও ভিজুয়ালটা দেখেন, খুবই মুখরোচক শব্দ, এবং যারা একটু ক্রিটিক্যালি চিন্তা করে না তারা মনে করবে ওরে বাবা রে, না জানি কি করছে। এবং এইখানেই ডেইলি স্টার, প্রথম আলো গ্রুপ যেটা করে থাকে, তারা সবসময় আংশিক সত্য প্রকাশ করে, আর বাকি আংশিক অর্ধেক এমন ভাবে তারা টুইস্ট করে যে পাঠক, দর্শক আসলে বিভ্রান্ত হয়ে যায়। 19শে জুলাই সেখানে ব্যাপক হাঙ্গামা হয়েছে এবং অনেক মারা গেছে। সেই মৃত্যুগুলো কাদের গুলিতে হয়েছে সেটি আজও জানা যায়নি, যদিও ডেইলি স্টার একতরফা ভাবে এই দায়টা কতিপয় মানুষের উপরে চাপিয়ে দিচ্ছে। আগে আমি আজকে একটু দেখাতে চাই যে 18 জুলাই বিটিভিতে যে ভয়াবহ ধ্বংসযজ্ঞ হয়েছিল, যে আগুন লাগিয়েছিল এবং বিটিভির অনেক কর্মচারীকে ভেতরে বন্ধ করে বলা হয়েছিল যে তোদের আত্মীয় স্বজন যাদের সাথে আছে শেষবারের মতো মোবাইলে কথা বলে নে, তারপর আল্লাহর নাম কর। মানে তাদের বলা হয়েছিল যে কিছুক্ষণের মধ্যে তোরা আগুনে পুড়ে মরবি, জাস্ট গেট রেডি। এবং সেখানে সেই আন্দোলনে কারা নেতৃত্ব দিয়েছে? জঙ্গিরা নেতৃত্ব দিয়েছে। স্থানীয় একজন বিএনপি নেতা পরে সে গর্ব করে বলেছে সেও এগুলোতে নেতৃত্ব দিয়েছে। তো এই জঙ্গি এবং এর সাথে কিছু এই জামাত, বিএনপি, শিবির টিবির এরা ছিল। তো আমি একটু শুরুতে দেখি যে 18 তারিখ আসলে কি হয়েছিল। যেন কোনো ভয়ঙ্কর দানব প্রচন্ড রাগে সব তছনছ করে দিয়েছে, যেন সে আর কোনো ভালো কিছুর অস্তিত্বই রাখতে চায় না। কল্পনাতীত ধ্বংসযজ্ঞের এই চিত্র দেখলে কে বলবে এটি কোনো দেশের রাষ্ট্রীয় টেলিভিশন ভবনের ভেতরের চিত্র? কোটা আন্দোলনের সুযোগ নিয়ে নাশকতাকারীরা বিটিভির এমন ক্ষতি করেছে যে ৭১-এর হানাদার পাকিস্তানি বাহিনীও এমন কাণ্ড ঘটানোর সাহস করেনি এই ভবনে। কোটা আন্দোলনের আড়ালে রাষ্ট্রের অতি গুরুত্বপূর্ণ এই স্থাপনার পরতে পরতে নাশকতার ক্ষতচিহ্ন। বিটিভির সদর দপ্তরের নিচতলায় আছে মিউজিয়াম। দেশের সাংস্কৃতিক ইতিহাসের বহু গুরুত্বপূর্ণ নিদর্শন ছিল এখানে। সেই জায়গাও এখন ধ্বংসস্তূপ। মেঝেতে ছড়িয়ে ছিটিয়ে আছে ভাঙ্গা কাঁচ, দেয়াল থেকে খসে পড়েছে ঐতিহাসিক সব ছবি। 18 তারিখের এই ব্যাপক ধ্বংসযজ্ঞের পরে আমাদের জাতীয় টেলিভিশন ভবন ব্যাপক ক্ষতি হয়েছে, আপনারা দেখলেন এইমাত্র ফুটেজে। তখন সেখানে অতিরিক্ত বিজিবি এবং অন্যান্য সেনাদের পাঠানো হবে। 19 তারিখের ঘটনা নিয়ে ডেইলি স্টার একটা ফরেনসিক অ্যানালিসিস করেছে, ডিসেকশন করেছে তারা। এবং ডেইলি স্টারের ফুটেজটা আমি এখানে দুটো কারণে দেখাচ্ছি না, কারণ সেখানে বেশ কিছু গুলি টুলির বিষয় আছে, ইউটিউবের রেস্ট্রিকশনে পড়ে যেতে হবে, আর দ্বিতীয় হলো সেটি বেশ বড়। এটার প্রতিবাদে বিজিবির পক্ষ থেকে একটা প্রতিবাদ দেওয়া হয়েছে এবং বিবৃতি দেওয়া হয়েছে, এবং একটা এই বিজিবির বিবৃতির উপরে একটা ভিডিও ক্লিপ আছে, সেটা দেখেন। এই বিটিভি ভাঙচুর, ডেইলি স্টারের উদ্দেশ্য প্রণোদিত অডিও ভিজুয়াল এবং বিজিবির প্রতিবাদ, এই তিনটা জিনিস একসাথে করলে আমাদের পরবর্তী আলোচনাটা একটু সুবিধা হবে। 19 জুলাই 2024 রামপুরা। উত্তেজনা, সহিংসতা আর গুলির শব্দে প্রকম্পিত ছিল রাজধানীর এই অংশ। আর সেই ঘটনার ঠিক 1 বছর পর দ্য ডেইলি স্টার প্রকাশ করেছে একটি অনুসন্ধানী প্রতিবেদন, অ্যানাটমি অফ বিজিবি শুটিং ইন রামপুরা। কিন্তু এই রিপোর্ট কি আসলে নিরপেক্ষ নাকি পরিকল্পিতভাবে একপেশে? বিজিবি বলছে এই প্রতিবেদনটি উদ্দেশ্য প্রণোদিত। আজ আমরা দেখব সেই দিনের ঘটনাটি নিয়ে বিজিবির বক্তব্য এবং বোঝার চেষ্টা করব আসলে কি প্রমাণ করতে চাইছে দ্য ডেইলি স্টার। বিজেপির অভিযোগ, দেশের শীর্ষস্থানীয় ইংরেজি দৈনিকের মাল্টিমিডিয়া রিপোর্ট আংশিক সত্য আর মনগড়া বিশ্লেষণের মিশ্রণ। প্রতিবেদনে টেক গ্লোবাল ইনস্টিটিউটের ফরেনসিক বিশ্লেষণের বরাত দিয়ে সীমান্তরক্ষী বাহিনীকে সরাসরি হত্যার দায়ে অভিযুক্ত করা হয়েছে। অথচ সেই সময় ঘটনাস্থলে শুধু বিজিবি নয়, ছিল পুলিশ, র্যাব ও আনসার সদস্যরাও। প্রতিবেদনের শুরুতে বলা হয়, কমলা টি শার্ট পরিহিত যুবক রমজান
মাটিতে লুটিয়ে পড়ছেন। দাবি করা হয় বিজিবির গুলিতেই তিনি আহত হন। অথচ বিজিবি বলছে ফুটেজটি কোনো বহুতল ভবনের উপর থেকে ধারণ করা, আর কারা অস্ত্র তাক করেছিল তার প্রমাণ নেই। আশেপাশে অন্যরাও দাঁড়িয়েছিল, তাহলে গুলি এলে শুধু রমজানি কেন আহত হলেন? বিজিবির দাবি ফুটেজ দিয়ে উদ্দেশ্য প্রণোদিতভাবে তাদের দিকে আঙুল তোলা হয়েছে। এমনকি একই ভিডিওর 1 মিনিট 10 সেকেন্ড থেকে 1 মিনিট 20 সেকেন্ডে দেখা যায় অন্য বাহিনীর সদস্যদের ফায়ারিং, কিন্তু সেই বাহিনীর নাম রিপোর্টে নেই। প্রতিবেদন বলছে ম্যাজিস্ট্রেট ছিল না, কিন্তু বিজিবি জানাচ্ছে 16 জুলাই থেকে 5 আগস্ট পর্যন্ত আইনের ধারা মেনে বিজিবি মোতায়েন হয় এবং দায়িত্বপ্রাপ্ত ম্যাজিস্ট্রেটের নাম আদালতে জমা আছে। শুধু ক্যামেরায় ধরা না পড়া মানে উপস্থিত ছিলেন না, এমনটা দাবি করা সমীচীন নয়। ডেইলি স্টার দাবি করে বিজিবি 972 রাউন্ড গুলি ছুড়েছে। বিজিবির বক্তব্য এর মধ্যে 600 রাউন্ডের বেশি ছিল পুরা জিপের ভেতরে মজুদ, যা আগুনে নষ্ট হয়ে যায়। বাকি গুলির বেশিরভাগই ছিল আকাশমুখী সতর্ক বার্তা। বিজিবির দাবি কোনো র্যাপিড অ্যাকশন টিম নামেনি, ভারী অস্ত্র বা হেলিকপ্টারও ব্যবহার হয়নি, গণগ্রেপ্তারের সময়ও কাউকে গ্রেপ্তার করেনি কিংবা কোনো বিতর্কিত ব্যক্তিকে ক্যাম্পে আশ্রয় দেয়নি। বিনা উস্কানিতে গুলি, এই অভিযোগকে সম্পূর্ণ ভিত্তিহীন বলছে বিজিবি। পুলিশের ব্যর্থতায় স্থানীয় প্রশাসন জরুরি সহায়তা করেছিল, এই তথ্য প্রতিবেদক নিজেই উল্লেখ করেছেন, কিন্তু সেটি উপেক্ষা করে উপসংহার টানা হয়েছে। সারা দেশে বিজিবি ক্যাম্প আক্রান্ত হয়নি, অনেক এলাকায় ছাত্র জনতা তাদের সাথে কাঁধে কাঁধ মিলিয়েছিল। দু একজন সদস্য যদি নিয়ম ভেঙে বল প্রয়োগ করে থাকেন, তার দায় পুরো বাহিনীকে অভিযুক্ত করা যায় না। আর ঘটনার মাত্র 2 মাসের মধ্যেই প্রাথমিক তদন্ত শেষ করেছে বিজেপি। প্রতিবেদনের 14 মিনিট 24 সেকেন্ডে বিজেপির 3 জন সদস্য দাঁড়িয়ে, কিন্তু এখানে এডিট করে গুলির শব্দ বসানো হয়েছে। উদ্দেশ্য নাটকীয় প্রভাব তৈরি করে বেশি গুলি চালানোর ভ্রান্ত ধারণা দেয়া। বিজেপির প্রশ্ন, এমন সময় এই একপেশে রিপোর্ট কেন, যখন তারা সীমান্তে পুশিন ঠেকাচ্ছে, অবৈধ বেড়া নির্মাণের প্রতিবাদ করছে? তারা চায় সীমান্ত রক্ষী বাহিনীর মনোবল ভেঙে যাক। এর পেছনে কি দেশের বাইরের কারো ইন্ধন আছে? রামপুরার ঘটনায় প্রাণহানি বেদনাদায়ক এবং অগ্রহণযোগ্য। দোষী যেই হোক শাস্তি পেতেই হবে, কিন্তু নির্বাচিত ফুটেজ, অনুমান আর আংশিক তথ্য দিয়ে তৈরি গল্পকে কি ফ্যাক্ট ফাইন্ডিং বলা যায়? আর তাই প্রশ্ন থেকে যায়, আসলে কি প্রমাণ করতে চাইছে দ্য ডেইলি স্টার? ডেইলি স্টার তার অডিও ভিজুয়ালের শুরুতেই বলেছে যে হাসিনার নির্দেশে কিভাবে সেদিন রাষ্ট্রীয় বাহিনী নির্বিচারে গুলি চালিয়েছিল নিরস্ত্র জনতার উপর। শুরুতেই দেখেন হাসিনার নির্দেশে, এই হাসিনার নির্দেশে, শেখ হাসিনার নির্দেশ দিয়েছেন, এটার কোনো প্রমাণ আছে কোথাও? একটা দেশের প্রধানমন্ত্রী লোকালি কিভাবে মব ম্যানেজমেন্ট হবে সেটার জন্য নির্দেশ দেয়? মানে শুরুতেই দেখেন এই স্টেটমেন্টের মধ্যে দিয়ে তাদের ইন্টেনশনটা বোঝা গেছে। এবং এই যে মেটিকুলাসলি ডিজাইন যে আন্দোলনের কথা বলেন, এখানে অনেক টিভি স্টেশন, টিভি চ্যানেল ছিল, এর সাথে এই প্রথম আলো এবং ডেইলি স্টারে মাহফুজ মতি গংও জড়িত ছিল। এবং এখানে আপনি দেখবেন যে এখানে সেনাবাহিনীর একজন লেফটেন্যান্ট কর্নেলকে টার্গেট করা হয়েছে, মোহাম্মদ রেদওয়ান। এই রেদওয়ানকে টার্গেট করা হয়েছে। তো আমি স্বভাবতই আমার একটু আগ্রহ জন্মাইলো যে ওখানে 400 প্রায় এই আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য ছিল, তার মধ্যে র্যাব ছিল, বিজিবি ছিল, পুলিশ ছিল। ওয়াই দিস লেফটেন্যান্ট কর্নেল রেদওয়ান? তো ন্যাচারালি আমি একটু ডিগ ডাউন করলাম যে আসলে রেদওয়ান ছেলেটা কে। এবং রেদওয়ানের পরিচয় পেয়ে আমার আর বুঝতে অসুবিধা হলো না যে এই ধরনের রেদওয়ানের মতো যেসব মেধাবী চৌকস অফিসার আছে তাদের সরিয়ে দিতে হবে, তাদের ক্ষতি করতে হবে। এদের না সরাতে পারলে সেনাবাহিনীর যে ক্ষতি করার একটা মাস্টার প্ল্যান আছে, এই ওয়াকারের এবং গোলাম আজম পুত্র আজমি, এরা মিলে আমাদের সেনাবাহিনীকে ধ্বংস করার একটা প্ল্যান করেছে, পায়তারা করেছে। তো আসুন আমি একটু খুব সংক্ষেপে বলি এই লেফটেন্যান্ট কর্নেল রেদওয়ান ছেলেটা কে। এই লেফটেন্যান্ট কর্নেল রেদওয়ান তিনি 3টি পদক পেয়েছেন সেনাবাহিনীতে কাজ করার। সেনা গৌরব পদক, এসজিপি, এসইউপি, সেনা উৎকর্ষ পদক, এটা মেইনলি এই ল্যান্ডস্লাইড ডিজাস্টার ম্যানেজমেন্ট এসব কারণে পায়। আরেকটা পেয়েছেন প্রেসিডেন্ট বর্ডার গোল্ড মেডেল, এটা তিনি এই সীমান্ত এলাকায় মাদক পাচার প্রতিরোধে সাহসী ভূমিকা রেখেছিলেন। সো 3টা গুরুত্বপূর্ণ পদক পেয়েছে। এর চেয়েও আমার কাছে যেটা ইম্পর্টেন্ট মনে হয়েছে যে লেফটেন্যান্ট কর্নেল রেদওয়ান একই সাথে স্টাফ কলেজ কমপ্লিট করেছে এবং
কমান্ডো ট্রেনিং কমপ্লিট করেছে। এই লেফটেন্যান্ট কর্নেল লেভেলে স্টাফ কলেজ এবং কমান্ডো ট্রেনিং দুটো একসাথে করা এরকম অফিসারের সংখ্যা কিন্তু কম। লেফটেন্যান্ট কর্নেল রেদওয়ান দুইবার কমান্ডো ট্রেনিং করেছে, একবার বাংলাদেশে আর একবার পাকিস্তানে। পাকিস্তানের ট্রেনিংটা ছিল 7 মাসের। পুরো সেনাবাহিনীতে মাত্র 2জন অফিসার আছে যাদের ডাবল কমান্ডো ট্রেনিং আছে। এর বাইরেও রিদওয়ান খুব স্কিল্ড একজন অফিসার। এখন সেদিন সে ওই জুলাইয়ের আন্দোলনে তথাকথিত জঙ্গিদের যে অভ্যুত্থান সেখানে তার দায়িত্ব ছিল মূলত যাত্রাবাড়িতে, কিন্তু যাত্রাবাড়ির থেকে তাকে জরুরি ভিত্তিতে এই রামপুরার এই মব কন্ট্রোল করার জন্য নিয়ে আসা হয়েছিল। রেদওয়ান হলো ব্যাটালিয়ন কমান্ডার। এই রেদওয়ানকে কারা যাত্রাবাড়ির থেকে রামপুরায় নিয়ে এলো, কার নির্দেশে সে এলো, এইটা জানা খুব জরুরি। রেদওয়ান যে গুলি করছে এই ভিডিওটা আমরা দেখছি, কিন্তু রেদওয়ানের গুলিটা কার গায়ে গিয়ে লাগছে এই কোনো ভিডিওতে কিন্তু সেই দৃশ্য আমরা দেখছি না। আপনারা ইতিমধ্যেই বিজিবির যে ভিডিওটা দেখলেন, তাদের প্রতিবাদ সম্বলিত যে ভিডিও, সেখানে অনেক কিছু ক্লিয়ার হয়ে গেছে। গুলি পুড়েছে গাড়ি পোড়ার সাথে, সেটাও নাকি সেখানে বিজিবি ব্যবহার করেছে জনতার উপরে। এরকম ডেইলি স্টার খুব সূক্ষ্মভাবে মার দিয়েছে এবং বারবার দেখাচ্ছে যে রেদওয়ান গুলি করছে, কিন্তু রেদওয়ান গুলিটা কাকে করেছে? কোনো ফরেন্সিক এক্সামিনেশন হয়েছে? সেখানে এই ডেইলি স্টার দাবি করছে 23 জন মারা গেছে। এই 23 জনের ফরেন্সিক এক্সামিনেশনে তাদের শরীরে কোন গুলি পাওয়া গিয়েছিল? ইটস ভেরি ইজি টু ফাইন্ড আউট। এইবার আসেন যে রেদওয়ান ওখানে কার নির্দেশে গিয়েছিল, কোন কমান্ডিং অফিসার? সে হলো সেক্টর কমান্ডারের আন্ডারে। সেক্টর কমান্ডার তাকে বলবে কোথায় যেতে হবে না যেতে হবে। সেক্টর কমান্ডার হলো ডিজি বিজিবির আন্ডারে। সে বলবে যে সেক্টর কমান্ডারকে বলবে, সে কমান্ড রেসপন্সিবিলিটিটা আপনার দেখেন। রেদওয়ান তো অনেক পরের। এবার বলেন যে রেদওয়ান গুলি করেছে কাকে? আমি ওই সময় দায়িত্ব পালন করেছে এরকম 2-1 জনের সাথে কিন্তু ইতিমধ্যে যোগাযোগ করে ফেলেছি, এবং তারা এনশিওর করেছে যে তারা অধিকাংশ গুলি করেছে ফাঁকা গুলি। তারা আকাশের দিকে গুলি করেছে, কারণ ওইখানে মবটা ভাঙার জন্য তারা এই ফাঁকা গুলি করেছে। আর বাকি যে গুলিগুলো করেছে অধিকাংশই এরা নিচের দিকে গুলি করেছে, এবং ওই রোড ডিভাইডার বা দেওয়ালটাল ওদের উদ্দেশ্য ছিল যে জনগণকে ভয় দেখিয়ে ছত্রভঙ্গ করা। আমাকে খুব স্পেসিফিক বলেছে যে রেদওয়ানের গুলিতে, তারা যতটুকু জানে যে রেদওয়ানের গুলিতে কেউ মারা যায়নি। ডেইলি স্টার শুরুতে যেটা দেখিয়েছে, যেটা আবারও বলছি বিজিবির ওই প্রতিবাদ ভিডিওতে, যে রমজান ছেলেটা মারা গেছে, একদম বোঝাই যাচ্ছে এই গুলিটা উপর থেকে কোনো একটা ডিস্টেন্স জায়গা থেকে, যেটা আমরা বারবার বলছি যে স্নাইপার বাহিনী এখানে ব্যবহৃত হয়েছিল। সো এই হত্যাকাণ্ডগুলো স্নাইপাররা করেছিল। এখন বিজিবি যে ওখানে অপারেট করেছে, এই রেদওয়ান বলেন বা যে 400 অফিসার এবং সৈনিকরা ছিলেন, বাহিনীর লোকজন ছিলেন, তারা কিন্তু একটা স্ট্যান্ডার্ড অপারেশন প্রসিজার ফলো করে, এবং তখনই ফায়ার ওপেন হয় যখন সেখানে একজন ম্যাজিস্ট্রেট থাকে অথবা কনসার্নড অথরিটি থাকে, যার ওই অথরিটিটা আছে ফায়ার ওপেন করতে বলার। এর বাইরেও কারো জীবন যদি বিপন্ন হয় তাহলে কিন্তু আত্মরক্ষার্থে সেও তখন ফায়ার ওপেন করতে পারে। সুতরাং এই সামগ্রিকভাবে বিশ্লেষণ না করে কিছু গ্রাফিক কাজ দেখিয়ে, ওই কম্পিউটারের কিছু কাজ দেখিয়ে, কম্পিউটার মানুষ চালায়, অলওয়েজ রিমেম্বার দ্যাট। এর আগে আমি স্ট্যাটিস্টিক্স নিয়ে কথা বলেছি। সো কম্পিউটার প্রোগ্রাম ইজ অলসো ভেরি সিমিলার টু দ্যাট। আপনি যেভাবে চাইবেন ইউ ক্যান গেট দ্যাট আউটপুট। সেই অসৎ উদ্দেশ্য থেকে ডেইলি স্টার এটা করেছে, এবং ডেইলি স্টারের টার্গেটই হলো এই যে আর্মিকে ধ্বংস করার, এবং তারা রেদওয়ানকে টার্গেট করেছে। রেদওয়ানের মতো এরকম আরো 15-16 জন, যে 14-15 জন সার্ভিং অফিসার তাদের টার্গেট করেছে। আপনি প্রত্যেকের স্কিল পারফরমেন্স দেখেন, তাদের বায়োডাটা দেখেন, দে আর আওয়ার ব্রাইট অফিসার্স। সো ফার্স্টেই হলো তাদের ধ্বংস করা, এবং তাদের এই যে আদালতে আইসিটিতে বিচার করা হচ্ছে, এরপরে কিন্তু নেক্সট লাইন অফ অফিসার্সদের ধরবে। কেউ যেন মনে না করে যে এই 14 জন 15 জন গেছে, যাক আমি তো সেফ রয়েছি। আর্মিতে এই সেফ প্লেয়িং একটা অ্যাটিটিউড আমরা লক্ষ্য করতেছি, দ্যাট উইল ব্রিং নো গুড টু এনিওয়ান। এই আর্মির সেফ প্লেয়িং এই প্র্যাকটিসটা বা অ্যাটিটিউড নিয়ে আমি অন্য একটা এপিসোডে কথা বলবো, কিন্তু আমি আজকে
আমার এই রূপান্তরের সত্যের মাধ্যমে প্রশ্ন তুলতে চাই, কেন রেদওয়ানকে তার দায়িত্ব পালনের কারণে আজকে আইসিটিতে মামলার মুখোমুখি হচ্ছে? শুধু রেদওয়ান নয়, আরো যারা আজকে এই কারাগারে বন্দী এবং তাদের আইসিটিতে নেওয়া হচ্ছে, প্রত্যেক